আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা তোমাদের আজকে অনুপাত অধ্যায়ের একক কাজ সমাধান করব। 91 পৃষ্ঠা যা দেওয়া আছে এটি আমরা চাইলেই ঐকিক নিয়মে করতে পারি। অনুপাত যেহেতু অধ্যায় আমরা এইভাবেই করব। দেওয়া আছে স্কুলের শিক্ষার্থীর সংখ্যা, লিখে ফেলবে স্কুলের শিক্ষার্থীর সংখ্যা। আমরা খুব সহজ ভাষায় লিখবো, তোমরা বোঝার চেষ্টা করবে। স্কুলের শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে এই 820 জন। আমরা স্কুলে শিক্ষার্থীর সংখ্যা, স্কুলে শিক্ষার্থীর সংখ্যা আমাদের বইয়ে স্পষ্ট করে দেওয়া আছে এই 820 জন। আশা করি এটা বুঝছো, এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। আমরা সহজে লিখছি নতুন শিক্ষার্থী ভর্তি হওয়ায়, নতুন শিক্ষার্থী কত হয়েছে? 5% ভর্তি করা হয়েছে। তাহলে নতুন শিক্ষার্থী ভর্তি হয়, আমরা লিখি এই নতুন শিক্ষার্থী ভর্তি হয়। তাহলে বলতো নতুন এতজন বছরের শুরুতে 5% শিক্ষার্থী নতুন করে ভর্তি হলো, মানে 120। এই যে 820 এত এর এই 5% স্টুডেন্ট নতুন করে ভর্তি হলো। তাহলে আমরা লিখি 820% মানে আমরা কত জানি বলতো? পার্সেন্ট মানে আমরা জানি এই 5/100, অর্থাৎ এই পার্সেন্ট যেটা, এটাকে 100 দ্বারা প্রকাশ করব। আমরা কাটলে এটা হয় 20, 5 20 100। তারপর আমরা 20 কে এই কাটতে পারি, এটা হয় তোমার কত? 41। তো 41 এতজন। এখন বলা হয়েছে বর্তমানে ওই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কত। তাহলে 5% ভর্তি হলো, তাহলে বর্তমানে স্কুলে শিক্ষার্থীর সংখ্যা আমরা লিখে ফেলবো। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা, এই বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা, বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে, আগে ছিল আমার 820 জন, আর এখান থেকে আমরা পেয়েছিলাম কত? 41 জন। তাহলে এই মোট হয় আমার এখানে এই 41। তাহলে টোটাল শিক্ষার্থী হচ্ছে তোমার এই 861 জন। এটাই আমার অ্যান্সার। সুতরাং বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা 861 জন। আমরা আশা করি সবাই এই অংশটা বুঝতেই পারছো। এটা না বোঝার তেমন কিছুই নেই, খুবই সহজ সরল একটি অঙ্ক ছিল। তার নির্দিষ্ট মানগুলো ফিক্সড করে এবার আমরা করব, তারপরে কোশ্চেনটা সলভ করব। শিক্ষার্থীরা, এবার তোমরা দেখো আমাদের একটি স্মৃতিসৌধ দিয়ে দেওয়া আছে। এই স্মৃতিসৌধের ছবি দেওয়া আছে 1, 2, 3, 4টি। এবার এই নিচের লক্ষ্য করো চিত্রগুলোর উত্তর ও লক্ষ্য করো চিত্রগুলোর উচ্চতা ও প্রস্থ মেপে নিচের চোখে লিখো এবং সেগুলো অনুপাত নির্ণয় করো। আমরা প্রথম যেটা আছে, এই যে স্মৃতিসৌধ দেওয়া আছে, আমরা এটা মাপবো। মাপার পর আমরা দেখব। তো প্রথম যেটা, এটা স্কেল দিয়ে তোমরা এই অংশটা দেখো। আমরা একটু এই এই স্কেল দিয়ে এই অংশ থেকে এই অংশ মাপবা। এই কত সেন্টিমিটার দেওয়া আছে স্কেল দিয়ে তোমরা চেক করবে যে প্রথমটা। তো আমি যে স্কেল দিয়ে মাপলাম, এই যে স্কেল দিয়ে মাপলে এই যে স্মৃতিসৌধ, তার হয় প্রথম হয় এইটা 4.7 হয়। তারপরটা দেখো এই 4.7 হয়। তারপরে যে কোশ্চেনটা আছে, আমরা তারপরে কোশ্চেনটা হবে এই দ্বিতীয় ছবিতে যেটা, এটা উচ্চতা, এটা হয় 3। আমরা স্কেল দিয়ে মাপলাম এই অংশটা। তারপর হয় 2.1, তারপরে হচ্ছে আমার 1.5। আশা করি তোমরা স্কেল দিয়ে মাপলে তোমরা তাই দেখতে পাবে। এই প্রস্থ হচ্ছে এখান থেকে এতটুক, প্রস্থ। তাহলে এইটা মাপলেও সেম ঘটনাই হবে। আমরা প্রস্থ যদি অঙ্কন করি, তাহলে প্রস্থ হবে আমার এখানে দেখো এই 5.1, এই প্রস্থ 5.1 সেন্টিমিটার। 3.2 আমার এই মাপগুলো এসেছে তোমাদের এই 2.3। তারপর আমার স্কেল মাপ আছে এই 1.5। তুমি সবগুলো এখানে মাপবে, অর্থাৎ এই প্রস্থটা, এই প্রস্থ এইটা এভাবে মাপবে। এইভাবে আমাদের মানগুলো আমরা নির্ণয় করেছি। আশা করি এই স্মৃতিসৌধর এই 3টা লিখছি। এবার হচ্ছে উচ্চতা প্রস্থের অনুপাত কি।
তাহলে দেখো উচ্চতা ছিল 4.7, এই আমার এখানে এই 4.7 ছিল উচ্চতা এবং প্রস্থের অনুপাত, এবং অনুপাত কত? এই 5.1। যদি ক্যালকুলেশন করি এটা হয়, আমি যদি দশমিক তুলে ফেলি 10 দ্বারা গুণ করি তাহলে এটা হয় 47 অনুপাত 51। আশা করি বিষয়টা বুঝছো। আর এটাতে আছে কত? 3 অনুপাত কত আছে? এই 3.2। এই 3.2 এটাকে সেম আগের মতোই আমরা দ্বারা গুণ করব, 10 দ্বারা গুণ করব যেন দশমিকটা উঠে যায়। তাহলে 3 10 হয় 30 অনুপাত এইটা হয় 32। এটাকে আমরা আর একটু ভাঙতে পারি, এই 15 এই অনুপাত এই 16 লিখতে পারি, কারণ আমরা শর্টকাট করলাম। এইটা দেখো, এটা হচ্ছে 2 অনুপাত 1। এই 2 অনুপাত 1 অনুপাত আমার কত? এই দেখো এই, আর এটা ছিল 2 অনুপাত 3, 3 অনুপাত 3। এটাকে আমরা সেম আগের মতো এই 10 দ্বারা গুণ করলে 21 অনুপাত এই 23, আর 10 দ্বারা গুণ করব এবং এট লিস্ট যেটা মানটা পেলাম এটা হচ্ছে 1.5, দুইটাই 1.5, উচ্চতা দৈর্ঘ্য সমান 1.5। এখানে কাছে গুণ দ্বারা প্রয়োজন নেই কারণ দুইটাই সেম, তাই আমার কত হয়? 1 অনুপাত 1। কারণ আমি আবারও বলি, এই ধরো প্রথমটা ছিল এই 4 অনুপাত 7, এটাকে দশমিক তুলতে হলে যেহেতু 1 আছে 10 দ্বারা গুণ করতে হবে। তারপরে অনুপাত আমার ছিল কত? 5 অনুপাত 1, তাকেও কিন্তু 10 দ্বারা গুণ করতে হতো কারণ দশমিক তোলার জন্য। তোমাদের বুঝাতে জাস্ট এটা বুঝাইলাম যে প্রথমটা এই যে, তাহলে এটা কত হয়েছিল বলতো? এই 47.51। এইটাই ছিল আমার উত্তর। তো আশা করি এই এতটুকু তোমরা এভাবে বুঝছিলা প্রত্যেকটাতে। এবার আমরা সলভ করব আমাদের আরেকটি অংশ, যেটা তোমাদের বইয়ে জিরাফের ছবি দিয়ে দেওয়া আছে। তো আমরা জিরাফের ছবিটা এখন মাপবো। জিরাফের ঠিক সেম অনুমাপে তোমরা স্কেল দিয়ে সেই জিরাফের মাপটা তোমরা নিয়ে নিবে। যদি কেউ মানে স্কেল দিয়ে মাপতে প্রবলেম হয় জানাবে, আমরা চেষ্টা করবো এটাকে মিউচুয়াল করার জন্য, দেখানোর জন্য। এবার দেখো এই যে জিরাফ দেওয়া আছে, এখন এই জিরাফটা তোমরা স্কেল নেবে, স্কেল দিয়ে অ্যাজ ইউজুয়াল যতটুকু সম্ভব তোমরা তোমাদের স্কেলটা মাপার চেষ্টা করবে জিরাফ দিয়ে। এই দেখো জিরাফের যে গলার দৈর্ঘ্য, তাহলে আমরা জিরাফের এই গলার দৈর্ঘ্যটা আমরা চেষ্টা করব স্কেল দিয়ে মাপার জন্য। এই তাহলে গলাটা আমি লাল কালি দিয়ে দেখাচ্ছি। এই গলা হচ্ছে আমার এই এখান থেকে ঠিক এই এতটুকু পর্যন্ত আমরা গলা কাউন্ট করতে পারি। এই অংশটাকে আমরা মাপতে পারি স্কেল দিয়ে। লাল কালি দিয়ে তোমাদের বোঝার সুবিধা দেখিয়েছি। এভাবে প্রত্যেকটা গলার দৈর্ঘ্য, পুরো দেহের দৈর্ঘ্য, তাহলে পুরো দেহ তো বুঝতেই পারছো, এখান থেকে এই দেহটা এই পাশে আসবে, দেহটা আসবে, আর গলা ও পুরো দেহের দৈর্ঘ্য অনুপাত আমরা এভাবে পর্যায়ক্রমে নির্ণয় করতে থাকবো। তাহলে দেখো এই প্রথম যেটা আছে, প্রথম ছবিতে আমরা এই ছবি 1 গলার দৈর্ঘ্য, আমরা গলার দৈর্ঘ্য ধরতে পারি এটা 1.8। দেখো এই 1.8 এবং এই দ্বিতীয় ছবিতে যেটা, এটা আমরা আবার স্কেল দিয়ে মেপেছি। তোমরা স্কেল দিয়ে মাপবে, এটা হবে 1.5। তৃতীয় যেটা দেওয়া আছে এইটাও সেমই বলা যাচ্ছে, এইটাও আমাদের 1.5। তারপর আছে 1.4। আশা করি এটা বুঝছো। তারপর দেখো আমরা যেই দৈর্ঘ্য, এবার পুরো দেহের দৈর্ঘ্যটা আমরা এখানে মাপবো। এটা হয়, আমরা যদি পুরো দেহের দৈর্ঘ্যটা আমরা নিয়ে নেই, তো পুরো দেহ দৈর্ঘ্য চাইছিলাম ছোট নিতে। পুরো দেহ যেহেতু আমাকে পা পর্যন্ত বলে নাই, আমরা এই পুরো দেহ দৈর্ঘ্যটা এখান থেকে এই পুরোটাই আমরা কাউন্ট করব। তাহলে এই পুরোটা যদি আমি কাউন্ট করি, দেখো এই সম্পূর্ণটা কাউন্ট করলে আমার তার মাপ হয় এটা হয় 4.5। 4.5 এটা হবে এই 3.6। তারপরটা একটু বড়, এটা হচ্ছে 4.1, 4.1, এবং পরে যেটা দেওয়া আছে এটা হচ্ছে 3 এইটা হচ্ছে 3.4। আসলে এটা বুঝছো। এবার বলছে গলা ও পুরো দেহের দৈর্ঘ্য অনুপাত কত।
তাহলে গলা, আমার গলার দৈর্ঘ্য যেটা ছিল, আমি গলা ও পুরু দেহ দৈর্ঘ্যের অনুপাত আমরা এখন এমন ভাবে কাউন্ট করার চেষ্টা করব যেন এগুলো একটার সাথে একটা সম্পূর্ণ মিলে যায়। গলা এবং পুরু দেহের দৈর্ঘ্যের অনুপাত। তো গলার দৈর্ঘ্য আমরা নির্ণয় করছিলাম আগে। তো এই গলার দৈর্ঘ্য এবং পুরু দেহের দৈর্ঘ্য আমরা সেম আগের মতোই আমরা মানটা দিয়ে দেব। এই গলার দৈর্ঘ্য এবং পুরু দেহের দৈর্ঘ্য অনুপাত, এটা হয় গলার দৈর্ঘ্য ছিল ওই 1.8 অনুপাত হচ্ছে কত, এই 4.5। তোমরা এটাকে চাইলে এই 10 দ্বারা গুণ করতে পারো, 18:45 হবে। প্রশ্ন দেখো, এটা দেখো, এটা হচ্ছে 1.85 অনুপাত, এটা ছিল কত 3.6। গলা ও পুরু দেহের দৈর্ঘ্য অনুপাত, তাহলে গলা ও পুরু দেহের দৈর্ঘ্য অনুপাত, তাহলে এটা হবে কত, এটা হবে 15.36। তারপর এটা দেওয়া আছে কত 1.5 অনুপাত দেওয়া আছে 4.1। এইটা যদি আমি হিসাব করি নিয়ে ফেলি, এটা হবে তোমার এই 15:41। এটা দেওয়া আছে 1.4 এই অনুপাত 3.4। এটাকে আমি কাউন্ট করলে মান হবে এই 14:34। গলা এবং পুরু দেহের দৈর্ঘ্য। আশা করি এই জিরাফের এই অংশটা তোমরা বুঝতেই পারছো। আমরা স্মৃতিসৌধ দৈর্ঘ্যটা ঠিক যেভাবে করেছি, জিরাফের দৈর্ঘ্যটা আমরা ঠিক সেইভাবেই করার চেষ্টা করব। আশা করি এই এতটুকু দিয়ে কারো কোনো প্রবলেম নেই। আমরা এই পৃষ্ঠাগুলো একটি অংশ সলভ করব, বাকি যেই অঙ্কগুলো আছে তার অঙ্কগুলো পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমাদের ডেসক্রিপশন বক্সে ক্লিক করবে অথবা এন্ড স্ক্রিনে গেলে পেয়ে যাবে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।